ধারাবাহিক গণতন্ত্র আছে বলে দেশের উন্নয়ন হয়েছে। পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী 2000 মানুষকে তুলে দিলেন ত্রাণ সহায়তা। সিলেটে পাহাড়ি আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাইটিভি জেলা সংবাদের সঙ্গে আছেন নুসরাত শারমিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। দক্ষিণাঞ্চল সবসময় অবহেলিত ছিল, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই অঞ্চলের চিত্র পাল্টে দিয়েছে। ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই দেশের উন্নয়ন সম্ভব হয়েছে। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকা পরিদর্শনে গিয়ে সরকারি মুজাহার বিশ্বাস কলেজ মাঠে আয়োজিত জনসভা এবং ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের প্রয়োজনীয় সব সহায়তা করা হবে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি। তারপর প্রস্তুত থাকবেন রাহাত গাজী। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সরকার প্রধান। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। তাছাড়া আমি এরপরেই আবার সকলের সঙ্গে বসবো, প্রশাসনের সঙ্গে বসবো, যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। দেশে গণতন্ত্র আছে বলেই উন্নয়ন হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার আসার পর বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে। আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করেছেন, আমাদের আবার সেবা করার সুযোগ দিয়েছেন, সেজন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই মানুষের আর্থসামাজিক উন্নতি হয়। দেশের উন্নতি আজকে বলার কিছু নেই, আপনারা নিজেরাই জানেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দক্ষিণাঞ্চলের উন্নয়ন চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব এবং সব ধরনের সহযোগিতা যা যা প্রয়োজন সেটা আমি করে দেব। সাইদুর রহমান আবির, মাইটিভি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। সুরমা, কুশিয়ারা, ডাউকি, সারি এবং সারিগঙ্গ নদীর পানি 5টি পয়েন্টে বিপদসীমার 1 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকালে সুরমা নদী কানাইঘাটে, কুশিয়ারা অমশিদে, সারি নদী সারিঘাটে, ডাউকি জাফলংয়ে, সারিগাঙ্গ গোয়াইনঘাট বিপদসীমার প্রায় 1 কিলোমিটার উপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, গোয়াইনঘাট উপজেলার জাফলং, বিছানাকান্দি, রাতারগোল, কোম্পানিগঞ্জের সাদা পাথর পর্যটন এলাকাও পানিতে তলিয়ে গেছে। প্রবল স্রোতের কারণে বিভিন্ন স্থানে সুরমা নদী রক্ষা বাঁধে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। দর্শক, এখন সিলেট থেকে এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। ধন্যবাদ আপনাকে। পাহাড়ি ঢল এবং অবিরত বৃষ্টির কারণে সিলেটের সীমান্তবর্তী 5টি উপজেলায় আকস্মিক বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা অবস্থান করছি সিলেটের শালুটিকর এলাকাতে। আমি যদি আপনাদেরকে শালুটিকর এলাকার অবস্থানটা দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাইটিভির দর্শকদের জানাতে চাই, আকস্মিক বন্যায় কিন্তু ভোগান্তিতে পড়েছেন 5 উপজেলার কয়েক লাখ মানুষ। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। বন্যা কবলিত মানুষ নানা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে শুরু করেছেন। তাছাড়া 5টি উপজেলায় 1000 বস্তা শুকনো খাবার ও
75 মেট্রিক টন চাল ও 2.5 লাখ টাকা প্রদান করা হয়েছে। তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, গত কয়েকদিনে টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা ডলে কিন্তু জেলার গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ এবং কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। পানিতে ডুবে গেছে মহাসড়ক, এতে করে যান চলাচল ব্যাহত হচ্ছে। বন্যার কারণে পরিবার পরিজন, গবাদি পশু নিয়ে কিন্তু বিপাকে পড়েছেন উপজেলাগুলোর কয়েক লক্ষ মানুষ। ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। তবে আমি আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই। আমরা যারা সিলেটের সচেতন মানুষ রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে বন্যার যদি পূর্ব প্রস্তুতি নেওয়া না হয় তাহলে 2022 সালে বন্যার যে ভয়াবহতা সিলেটবাসী দেখেছিল তার কিন্তু পুনরাবৃত্তি ঘটতে পারে। আসলে এই ছিল সিলেট থেকে পানি বৃদ্ধি ও বন্যার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতি জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। এবার পরবর্তী সংবাদ। মৌলভীবাজার জেলার জুড়িতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত দুদিন যাবৎ ভারী বৃষ্টিপাত হয়েছে। পাহাড়ি ঢলে উপজেলার 6টি ইউনিয়নের 20টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে উপজেলার জুড়ি টু ফুলতলা আঞ্চলিক মহাসড়ক ডুবে গিয়ে 2 ইউনিয়নের সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন অবস্থায় আছে। বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করায় শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। গভীর রাতের ঝড়ে লন্ডভন্ড দিনাজপুর শহর সহ বেশ কয়েকটি উপজেলা। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার 2 ধারের প্রচুর পরিমাণ গাছ এবং বৈদ্যুতিক খুঁটি। ফলে গতরাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন দিনাজপুর শহরের অর্ধেক অংশ সহ আরও কয়েকটি উপজেলা। সকাল থেকে এইসব রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করতে ব্যস্ত দিনাজপুর পৌরসভা ও বিদ্যুৎ বিভাগ। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় জানায়, গভীর রাতের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দিনাজপুর পৌরসভার বিভিন্ন এলাকা। এর মধ্যে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা দায়রা ও জেলা জজ কার্যালয়। ভোলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত 5 শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। এছাড়াও ক্ষতিগ্রস্তদের আশ্রয় ও চিকিৎসা সেবাও দিয়েছে কোস্টগার্ড। সকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট HMM হারুনুর রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড তার দায়িত্বপূর্ণ উপকূল এবং চরাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের সহায়তায় সবসময় পাশে থাকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। দুপুরে 3য় টার্মিনালের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান। বিমানমন্ত্রী বলেন, শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনালের কাজ 97% শেষ হয়েছে। বাকি অংশ দ্রুত শেষ করার কাজ চলছে। চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে 3য় টার্মিনাল চালু হবে। আমি যা দেখেছি আমি স্যাটিসফাইড যে কাজ চলছে। তবে আমি এটাও বলবো যে এখনো আবার 3% যে কাজ বাকি আছে, যেটা আমাদেরকে জানানো হয়েছে, সেই 3%-এর মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্সেন্টগুলি রয়ে গেছে। কোঅর্ডিনেশন, টেস্টিং এগুলি রয়ে গেছে। আমি আশা করি এখনো আমাদের যে সময় আছে এর মধ্যে এর সঙ্গে যারা জড়িত তারা সকলে মিলে এই কোঅর্ডিনেশন, টেস্টিং এটা করবে। গাজীপুর মহানগরের গাছা থানাধীন তারগাছ এলাকা থেকে ছিনতাইকৃত মালামাল উদ্ধার এবং ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ 3 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে অপরাধ দক্ষিণ বিভাগের কার্যালয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ইব্রাহিম খান সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন। তিনি আরও বলেন, পলাতক আসামিকে গ্রেফতার ও বাকি মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে। থানায় যাওয়ার সাথে সাথে আমরা আমাদের অভিযান পরিচালনা শুরু করি। অভিযান পরিচালনা করে আমরা ছিনতাইয়ে অংশগ্রহণ নেওয়া 3 জনকে আমরা গ্রেফতার করি এবং 2টি মোবাইল এবং একটি ল্যাপটপ এবং যে ভ্যানিটি ব্যাগটি ছিনতাই করে নিয়ে গিয়েছিল এবং 1200 টাকা ছিনতাই করে নিয়ে গিয়েছিল, সেই টাকা আমরা উদ্ধার করি। মাগুরা শহরে জাহান প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে 1 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ এজেন্ট থাকায় এ জরিমানা করা হয়। দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নিয়মিত অভিযান চলবে এবং ত্রুটিযুক্ত, অনিয়ম ও অননুমোদিত সব ধরনের ল্যাব, ক্লিনিক, বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এবার আমাদের কৃষি।
গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে পালন করা হয়েছে বিশ্ব আলু দিবস। সকালে প্রতিষ্ঠানটির কন্দল ফসল শাখার অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশিস সরকার। পরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার। আরও উপস্থিত ছিলেন বাড়ির পরিচালক প্রশিক্ষণ ও যোগাযোগ তরিকুল ইসলাম, পরিচালক সেবা ও সরবরাহ ফেরদৌসী ইসলাম সহ বাড়ির বৈজ্ঞানিক কর্মকর্তা এবং কর্মচারীরা। তীব্র তাপদাহের কারণে আকার কিছুটা ছোট হলেও চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাম্পার ফলন হয়েছে। এতে করে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছে কৃষি বিভাগ। জেলায় এবার ২৭ কোটি টাকার লিচু বিক্রির আশা করছে তারা। বাজার দর ভালো থাকায় কৃষকরাও খুশি। প্রতিনিধি আফম কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন SM আরিফ। বাগানে বাগানে সারিবদ্ধ লিচু গাছ, প্রতিটি গাছে ঝুলে আছে থোকা থোকা বিভিন্ন জাতের বাহারি রঙের রসালো লিচু। লিচুর ভারে গাছের কাণ্ডগুলো মাটিতে নুয়ে পড়েছে। নয়নাভিরাম এই দৃশ্য ব্রাহ্মণবাড়িয়ার পূর্বাঞ্চলের সীমান্তবর্তী ৩ উপজেলায়। লাল মাটির কারণে এখানকার লিচুর খ্যাতি দেশ জুড়ে। উৎপাদিত লিচুর মধ্যে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন জাত। ইতিমধ্যে পাটনাই ও বোম্বে লিচুর সংগ্রহ শুরু হয়েছে। গুণগত মান ভালো, বিষমুক্ত ও সুস্বাদু হওয়ায় এর কদর বাড়ছে দিনকে দিন। বোম্বাই লিচু আমাদের এখানে প্রচুর ফলন হয়। তাপমাত্রার কারণেও আমাদের যে দেশি লিচু যেটা আর কি পাটনাই বলি আমরা, এই লিচুটা অনেকখানি নষ্ট হয়ে গেছে। আজকে দেশের বিভিন্ন জায়গা থেকে এসছে মানুষ এই লিচুর বাগান দেখতে। তো খুব সুন্দর এবং লিচু গাছগুলো দেখলেও মন ভরে যায়। আমরা আসছি, ঘুরে দেখলাম, লিচু বাগান দেখলাম, লিচু খাইলাম। বিজয়নগর, কসবা ও আখাউড়ায় এবছর লিচুর আবাদ হয়েছে ৫৬৭ হেক্টর জমিতে। কেবল বিজয়নগর উপজেলাতেই আবাদ হয়েছে ৪৩০ হেক্টর জমিতে। বিজয়নগর উপজেলায় এবার ৪৩০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। আমরা আশা করতেছি এই ৪৩০ হেক্টর জমি থেকে প্রায় ২০ কোটি টাকার মতো লিচু বিক্রি হবে। জেলায় এবছর লিচুর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছে কৃষি বিভাগ। তাপমাত্রার কারণে উৎপাদন কিছুটা কম হলেও আমাদের নতুনভাবে প্রায় ৭৫ হেক্টর জমি ফলন্ত অবস্থায় এসেছে, যার ফলে আমরা উৎপাদনের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটা ছাড়িয়ে যাবে। আমাদের এই বছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় ২৭ কোটি টাকা লিচু বিক্রি হবে বলে আমরা আশা করছি। লিচুর ফলন ভালো হওয়ায় লাভের আশা করছেন চাষিরা। SM আরিফ, মাই টিভি। ভোলার লালমোহন ও তজুমউদ্দিন উপজেলায় ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত প্রায় ২৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের বেরিবাদ এলাকায় প্রধান অতিথি থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। এছাড়াও MP শাওনের নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে নগদ ২ লাখ টাকা বিতরণ করেন। সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে দুদিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের কর্মকর্তাদের মধ্যে থেকে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম সহ আরও অনেকে। ময়মনসিংহে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সিভিল সার্জন ডক্টর নজরুল ইসলাম খান ময়মনসিংহ জেলার ৯,১৮,৪৩১ শিশুকে লাল ও নীল রঙের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় ডেপুটি সিভিল সার্জন ডক্টর অভিজিৎ লৌহ, ময়মনসিংহ প্রেস ক্লাবের সহসভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক অমিত রায় এবং প্রকল্প সমন্বয়কারী ডক্টর তুবাউল জান্নাত লিমাত উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডক্টর মাহমুদুল হাসানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিমউদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।
আগামী 1 জুন জেলার ২,৪৩৩টি কেন্দ্রে ৫,৪১,৫২০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। চাঁদপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডক্টর শাহাদাত হোসেন। আলোচনা করেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি শাহাদাত হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শওকত আলী। এবছর চাঁদপুর জেলায় ৩৯,২০৪ জন ৬ থেকে ১১ মাস বয়সী শিশু এবং ৩,১৩,৯৮৫ জন ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বগুড়ায় শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল প্রদান উপলক্ষে সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বগুড়া সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ শফিউল আলম, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সমীর আহমেদ মিশু, বগুড়া সিভিল সার্জন অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সহ বগুড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সময় সিভিল সার্জন জানান, এবার বগুড়ার বিভিন্ন উপজেলা ও পৌরসভার ২,৮৬৮ কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৫,১২,০৮৮ জন শিশুদের ভিটামিন এ প্লাস জাতীয় ক্যাপসুল খাওয়ানো হবে। মাগুরা জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এই অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, অপুষ্টিজনিত অন্ধত্ব দূর করতে এবং শিশু মৃত্যু প্রতিরোধে শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় জেলা সিভিল সার্জন ডক্টর শামীম কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সহ আরও অনেকে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুরে জেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডক্টর মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপনা করেন মেডিকেল অফিসার ডক্টর ইনজামামুল হক। আগামী ১ জুন থেকে জেলার ৪৭৫টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। লক্ষ্মীপুরে প্রায় ৩ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। জেলার সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডক্টর মোর্শেদ আলম হিরুর সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা সত্যেন্দ্র চন্দ্র পাল। এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডক্টর নাহিদ রায়হান উপস্থিত ছিলেন। বান্দরবানের রুমা, রোয়াংছড়ি এবং থানচি সহ ৩ উপজেলার সন্ত্রাসী তৎপরতার কারণে দুর্গম এলাকায় অনেক গ্রাম এখন জনশূন্য হয়ে পড়েছে। এসব এলাকায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সকালে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স কক্ষে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা জানান সিভিল সার্জন ডক্টর মাহবুবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর সুসাই চিং মার্মা, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু উপস্থিত ছিলেন। হবিগঞ্জের মাধবপুরে শিশুর মেধা বিকাশে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর ইশতিয়াক আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন আইসিডিডিআর এর সিনিয়র রিসার্চ অফিসার মাসুমা কাউসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী তাপস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম সহ আরও অনেকে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীতে নানা কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। সকালে স্থানীয় ভাসানী মিলনায়তনের সামনে থেকে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে একটি শোক মিছিল বের করা হয়। এছাড়া দলীয় অফিসে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, কোরআনখানি, শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান এবং দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির নেতা আতাউর রহমান জিন্না সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা।
নওগাঁ সদর উপজেলার আগামী অর্থ বছরের বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রবিন। বিশেষ অতিথি হিসেবে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক সহ উপজেলার 12টি ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে পাবনার আটঘরিয়া উপজেলায় মোট মোহাম্মদ তানবীর ইসলাম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে জেলা রিটার্নিং কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। ৪৫টি ভোট কেন্দ্রের ফলাফলে তানবীর ইসলাম মোটরসাইকেল প্রতীকে ৪০,৫৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলায় ভোট পড়েছে ৫৪.৪৫%। কুমিল্লা মুরাদনগরে তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ডক্টর আহসানুল আলম কিশোর ৮৪,২৯৩ ভোট, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুর রহমান শাহিন ৫৪,৭৬৩ ভোট, মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান ৫২,৫৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ঢাকার ধামরাই পৌরসভায় পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবিরের নেতৃত্বে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে ভিজুয়াল মেলার উদ্বোধন করা হয়েছে। এতে ১৭টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সকালে ধামরাই পৌরসভায় এই তামাক মুক্ত দিবস পালন করা হয়। ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং স্থানীয় সংসদ সদস্য বেনজির আহমেদ। ময়মনসিংহে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি পাস কোর্সের সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যাদি সমাধানের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর নিকট প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হস্তান্তর করেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি ময়মনসিংহ শাখার সভাপতি জিল্লুর রহমান এবং সাধারণ সম্পাদক মোফাক্খারুল ইসলাম। বরিশালের আগুইলছড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ১,০০০ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বরিশাল ১ আসনের এমপি আবুল হাসানাত আবদুল্লাহর নির্দেশে সকালে উপজেলার রাজিহার ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে উপজেলার ৫টি ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ১,০০০ পরিবারের মাঝে প্রাথমিকভাবে ১০ কেজি চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন। এই সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বারৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ লিটন সেরনিয়াবাদ সহ আরো অনেকে। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী আখতারুল আলম শুভর খুনিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মা এবং পরিবার। দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত শুভর মা আম্বিয়া খাতুন এ দাবি জানান। এই সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি উত্তম চক্রবর্তী রকেট, মহানগর সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, নিহত শুভর বড় বোন ইসমতারা সরকার লুচি সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। জামালপুরের সরিষাবাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। দুপুরে করগ্রাম ময়েন উদ্দিন দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি এবং গ্রামবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ময়েন উদ্দিন মাদ্রাসা কমিটির সহ সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক মামুন আল আসাদ, মহাদান ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জয়ন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মাস্টার, AKM মাওলানা আব্দুর রশিদ সহ আরো অনেকে। টাঙ্গাইলের মির্জাপুরে একীভূত শিক্ষা তথ্য ও প্রতিবন্ধী শিশু সহ সকল শিশুর মানসম্মত প্রাথমিক শিক্ষার উপর তথ্যচিত্র প্রদর্শনী হয়েছে। USAIDর উদ্যোগে আজ মির্জাপুর উপজেলার সরিষাদায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। USAID সবাই মিলে শিক্ষি প্রকল্পের সহায়তায় তথ্যচিত্রে প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন চিফ অফ পার্ট সাইদা আনিস প্রো। বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের ডেপুটি চিফ অফ পার্টি জাকারিয়া রহমান এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপসচিব প্রকল্পের গভর্নমেন্ট রিসোর্স অ্যাডভাইজার মাসুম আহমেদ। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার।
দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাই টিভি সংবাদ